সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সারাদিনের খবর অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটি সাধারণত আমরা সিলেট সহ সারা দেশে ঘটে যাওয়ার বিভিন্ন ঘটনাগুলোর অংশবিশেষ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এই মুহূর্তে আমি আপনাদের মাঝে লাইভে সংযুক্ত রয়েছি, আমি সত্যজিৎ সিংহ। তাহলে জেনে নেওয়া যাক গুরুত্বপূর্ণ সংবাদগুলোর অংশবিশেষ। সিলেট জেলা বিএনপির কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্ধারণ করেছেন কাউন্সিলররা। মঙ্গলবার 29 মার্চ দুপুর 1টা থেকে বিকেল 4টা পর্যন্ত সিলেট রেজিস্ট্রারি মাঠে চলে একটানা ভোটগ্রহণ। গণনার শেষে সন্ধ্যা 6টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার আব্দুল গফফার অ্যাডভোকেট সিলেট ভিউকে জানান, কাউন্সিলে 868টি ভোট পেয়ে সভাপতি পদে আব্দুল কাইম চৌধুরী, 798 ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী ও 623 ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ শামীম আহমদ বিজয়ী হয়েছেন। এছাড়া কাউন্সিলে প্রতিদ্বন্দ্বিতাকারীদের মধ্যে সভাপতি পদে আব্দুল কাহের চৌধুরী শামীম পান 675 ভোট, সাধারণ সম্পাদক পদে আফম কামাল 72, আলী আহমদ 573 ও মোহাম্মদ আব্দুল মান্নান 81 ভোট পান। আর সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট এম মুজিবুর রহমান মুজিব 464 এবং লুকমান আহমদ 439 ভোট পেয়েছেন। কাউন্সিলে মোট ভোটার বা কাউন্সিলর ছিলেন 1818 জন। এর মধ্যে ভোট পেয়েছেন 1726টি। এদিকে সিলেটে বৃহস্পতিবার যেসব এলাকায় 8 ঘন্টা থাকবে না বিদ্যুৎ। সিলেট এবং মহানগরীর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ লাইনে মেরামত কাজের জন্য আগামী বৃহস্পতিবার 31 মার্চ 8 ঘন্টা বিদ্যুৎ থাকবে না। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত মহানগরীর ডুবুরিহাওর, নায়রপুল, ধোপাদিঘির পাড়, সুবানীঘাট ও আশপাশ, মেন্দিবাগ, জেল রোড, চালিবন্দর, কাষ্টঘর, বন্দরবাজার ও বঙ্গবীর রোডে এই 8 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। অবশেষে চালু হচ্ছে স্থলপথে ভারতের ট্যুরিস্ট ভিসা। করোনা ভাইরাসের একেবারে প্রথম দিকে 15 মার্চ 2020 সালে বন্ধ হয়েছিল ভারতের ভিসা। গত বছরের 15 নভেম্বর থেকে ট্যুরিস্ট ভিসা চালু করলেও তাতে শর্ত যোগ করে দেওয়া হয় আকাশপথের। এতদিন পর্যন্ত শুধুমাত্র আকাশপথেই ট্যুরিস্ট ভিসার সুবিধা পাওয়া যাচ্ছিল। অবশেষে স্থলপথ ও রেলপথেও চালু হচ্ছে ভারতের ভিসা। আগামীকাল বুধবার থেকে স্থলপথ, রেলপথ ও আকাশপথে ভারতের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবে সবাই। আর এদিকে পি.কে. হালদারের অর্থ আত্মসাৎ। কেন্দ্রীয় ব্যাংকের আরও কর্মকর্তাদের নাম বলেছেন শাহ আলম ও সুর চৌধুরী। 1000 কোটিরও বেশি টাকা আত্মসাৎ করে দেশত্যাগী প্রশান্ত কুমার হালদারের পি.কে. হালদার অপকর্মের তদন্তে বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তার নাম এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুর চৌধুরী ও নির্বাহী পরিচালক শাহ আলম এসব তথ্য দিয়েছেন। আজ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের দুদক জিজ্ঞাসাবাদে তাঁরা এ তথ্য দেন, তবে তাঁরা অর্থ লুপাটে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছেন। দুদকের দায়িত্বশীল একটি সূত্র প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। ইন্টারন্যাশনাল লিজিং ও এফএএস লিজিং নামের দুটি প্রতিষ্ঠান থেকে বেনামী প্রতিষ্ঠানের নামে 2500 কোটি টাকা আত্মসাতের ঘটনায় আজ সকাল 10টায় থেকে বেলা 2টা পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা এস.কে. সুর চৌধুরী ও শাহ আলমকে জিজ্ঞাসাবাদ করা হয়। এই সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে এস.কে. সুর চৌধুরী ও শাহ আলম অর্থ লুপাটে বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান একাধিক মহাপরিচালক, মহাব্যবস্থাপক ও নির্বাহী পরিচালকের নাম বলেছেন, যাঁরা এ পর্যন্ত নথিপত্রে সই করেছেন এবং প্রশান্ত কুমার হালদারের পি.কে. হালদারের সঙ্গে তাদের সম্পর্ক ছিল। তবে দুই কর্মকর্তা অর্থ আত্মসাতে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেন। জিজ্ঞাসাবাদে অনেক বিষয়ে দুদকের পাল্টা প্রশ্নে তারা নিশ্চুপ ছিলেন। বেলা 2টায় জিজ্ঞাসাবাদ শেষে দুদক থেকে বের হওয়ার সময় সাংবাদিকরা কথা বলতে চাইলে দুজনই এড়িয়ে যান। এদিকে সিলেটের বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাস 32 হত্যা মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছেন আগামীকাল বুধবার। সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে বিচারক নুরুল আমিন বিপ্লব এ রায় ঘোষণা করবেন। অভিযোগপত্রভুক্ত 6 আসামি হলেন সিলেটের কানাইঘাট উপজেলার আবুল হোসেন, খালপাড়া তালবাড়ির ফৈসাল আহমদ, সুনামগঞ্জের তাহিরপুরের বীরেন্দ্রনগরের মামুনুর রশিদ, কানাইঘাটের পূর্ব ফলজুর গ্রামের মান্নান
ইয়াহিয়া ওরফে মান্নান রাহি ওরফে ও বি মান্নান ইয়াহিয়া ওরফে ইবনে মঈন, কানাইঘাটের ফালজুর গ্রামের আবুল খায়ের রশিদ আহমদ ও সিলেটের নগরের রিকাবিবাজার এলাকায় বসবাসকারী সাফিউর রহমান ওরফে ফারাবি সাফিউর রহমান। আসামিদের মধ্যে 2017 সালের 2 নভেম্বর মান্নান হঠাৎ অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া আবুল হোসেন, ফয়সাল আহমদ ও মামুনুর রশিদ পলাতক রয়েছেন। এবার চোখ ফিরে যাক আন্তর্জাতিকে। পরমাণু নিরাপত্তা নিশ্চিতে ইউক্রেনে IAEA প্রধান। পরমাণু ক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিতে আলোচনা করতে ইউক্রেনে গেছেন আন্তর্জাতিক আণবিক সংস্থার IAEA পরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি। এই সফরে তিনি ইউক্রেনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন। এ সময় তিনি কারিগরি সহায়তা ও ঝুঁকি খতিয়ে দেখতে ইউক্রেনের বিশেষজ্ঞদের পাঠানোর প্রস্তাব দেবেন। গ্রোসি বলেন, এই সামরিক সংঘাত ইউক্রেনের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ও অন্যান্য ক্ষেত্রে তেজস্ক্রিয় পদার্থ ছড়ানোর মতো ক্ষেত্রসমূহকে ভয়ঙ্কর বিপদের দিকে ঠেলে দিচ্ছে। তিনি আরও বলেন, আমাদের জরুরি ভিত্তিতে পরমাণু দুর্ঘটনার ঝুঁকি কমিয়ে যাতে কার্যক্রম অব্যাহত রাখা যায় সে বিষয়টি নিশ্চিত করতে হবে। জাপোরিঝিয়া বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার আক্রমণের পর থেকেই পরমাণু দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে ইউক্রেন। এছাড়াও চেরনোবিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য রুশ সেনাদের দায়ী করেছে ইউক্রেন। আর এদিকে পুতিনের বিরুদ্ধে ঘৃণ্য অপহরণের অভিযোগ যুক্তরাজ্যের। ইউক্রেনে চলমান সামরিক অভিযানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ঘৃণ্য অপহরণের অভিযোগ আনল যুক্তরাজ্য। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস্ট বলেছেন, উদ্দেশ্য হাসিল করতে না পেরে রুশ প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে মরিয়া ব্যবস্থা অবলম্বন করছেন। তিনি তাদের বিরুদ্ধে অপহরণের মতো ঘৃণ্য কৌশল ব্যবহার করছেন। ইউক্রেনীয় মানবাধিকার গোষ্ঠী জেমিনা জানিয়েছে, সংস্থাটি বেশ কিছু মানুষকে শনাক্ত করেছে যাদের বন্দী করে রাখা হয়েছে। সংস্থাটি আরও দাবি করেছে, হাজার হাজার ইউক্রেনীয়কে তাদের ইচ্ছার বিরুদ্ধে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। এরপরই এক টুইট বার্তায় এসব অভিযোগ করেন লিজ ট্রাস্ট। উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনের সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। ইউক্রেনের লুহানস্ক ও ডনেটক্স অঞ্চলকে গত 21 ফেব্রুয়ারি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। এরপর ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এরই মাধ্যমে মঙ্গলবার 34তম দিনে গড়িয়েছে রাশিয়ার অভিযান। বিগত 33 দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল নিয়েছে রুশ বাহিনী। এই সময়ে নিজেদের সক্ষমতা অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছেন ইউক্রেন। সূত্র বিবিসি থেকে। সর্বশেষ আমি করোনার সংবাদ দিয়ে শেষ করতে চাই। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে করোনা শনাক্ত হয়েছেন 69 জনের। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। দেশে এ পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে 29,120 জনের দাঁড়ালো। এছাড়াও মোট করোনা রোগীর শনাক্তের সংখ্যা হল 19,51,432 জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 747 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 18,79,544 জন। একই সময়ে 9,281টি নমুনা সংগ্রহ করা হয়, পরীক্ষা করা হয় 9,213টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 0.75%। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই ছিল এখনকার মতো আমাদের কাছে সর্বশেষ সংবাদ। একই সময়ে এই অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।